দেখেছেন অসংখ্য মানুষ 24-এ রক্ত দিয়েছিল, এবং এই রেড কার্ডের মধ্যে বিএনপির অনেক লোকজনও রক্ত দিবে, কারণ তারা তারেক জিয়ারই পছন্দ করে না। অর্থাৎ উনি তো চালাচ্ছে হাওয়া ভবনের সিন্ডিকেট। আপনি বলছেন সংস্কার বাস্তবায়ন, যে সংস্কারের কথা বলছেন, সংস্কার বাস্তবায়ন না করলে গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারি না। ওনারা হলো ওল্ড গার্ডস বলে এগুলাকে, অর্থাৎ ওই মানুষের হলো দুর্নীতি, চাঁদাবাজি, টাকা আসে, তো ওনাদের হলো খাপ খায়ে জনগণের সাথে যে রাজনীতি, ওনারা তো এটা করে না। প্রশ্ন করছে, আপনি কি ফাটাকেষ্ট? না, আমি ফাটাকেষ্ট না, আমি জনকেষ্ট বলতে পারেন। আপনার এখন একটা প্রবলেম হোক, আপনি থানায় যাবেন না, আপনি নিশ্চয় অন্য কাউরে ফোন দিবেন, কারণ থানায় গেলে আপনি আর একটা প্রবলেমে পড়বেন। এই সরকারের মধ্যে যারা আছে বিএনপি, তারা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে এসেছে, এবং আমরা ভোট ব্যাংকে দেখেছিলাম অধিকাংশ হিন্দু যে ভোটটা তাদের পক্ষে গিয়েছে, এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা তাদের সাথে গিয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি যদি ওইখানে পালাতে পারে তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতেই তাদের জীবন যাবে। ভয় পাচ্ছেন? আই এম রেডি ফর ইট। ভয় পাচ্ছেন না? অবশ্যই। আপনি সাংবাদিকদের আমি দেখেছি খুব সাবলীলভাবে, সহজভাবে উত্তর দেন, এবং কঠিন প্রশ্ন আপনি, এই হাসি কি সবসময় ঝুলিয়ে রাখেন কিভাবে বলেন তো একটু? হাসি মানুষের একটা আনন্দের মুহূর্ত, এবং সবসময় হাসি মেজাজে থাকলে তাহলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এবং হাসির মধ্যে জীবন, এই জীবনে আমরা থাকতে চাই। আপনি তো মজার মানুষও, মানে আমি দেখেছি অনেক কঠিন কথাও মজা করে বলেন, দোয়া করেন, আবার কারোর মুন্ডপাত করেন, কিভাবে করেন? যখন যেটা প্রয়োজন হয় ওইটা। তো আমাদের সমাজে যখন আমরা চলাফেরা করি, লাইক দ্যাট কোনো ভাইরাস থাকে, ভাইরাস কখনো আমাদেরকে সরাইতে হয়, যখন কোনো পজিটিভ কোনো জিনিস থাকে সেটাকে আমাদের ইনভাইট করতে হয়, সেটা নিয়ে আমরা সমাজটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। 5ই আগস্টের পরে তো অন্তর্বর্তী সরকার গেল, তারপরে নতুন সরকার এলো বিএনপির নেতৃত্বে, এবং তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাইছে, যেটাকে আমরা বলি ব্রুট মেজরিটি। ওকে, তো ভাইরাস বেড়েছে না কমেছে এই সমাজে, বা আশঙ্কা কি দেখেন? ভাইরাস তো শুরু হয়েছে আমাদের কনস্টিটিউশনে, মানে মূল যে জায়গাটা গোড়ায় গলদ, অর্থাৎ আপনার ব্রেনে যদি প্রবলেম হয় পুরো শরীরে ফাংশনাল ডিসেবিলিটি হয়ে যায়, অর্থাৎ আপনার সব কিছুই অন্ধকার দেখবেন, অন্ধকারে কাজ করতে ইচ্ছা করবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, যেহেতু আমরা গণঅভ্যুত্থানের পর একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের কনস্টিটিউশনে আমরা রিফর্ম নিয়ে আসব, সেই জায়গাটা আমরা এখনও সক্ষমতা পাচ্ছি না, এবং জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল সেই জায়গাটাও তারা আদায় করছে না। তো ফলত আমাদের বাকি এবং বকেয়া পাওনা সব কিছু আছে, সেজন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। শুধিতে হইবে দেনা, আপনি যেরকম বলছেন। না, এটা আমরা পয়লা বৈশাখে বলেছিলাম জি, যে এই বৈশাখের যে আমাদের নগদের খাতা বকেয়া, সেটার মধ্যে কিন্তু সংস্কার লেখা আছে, এবং এই বছরটা পুরোটা জুড়েই আমাদের আন্দোলন সংগ্রাম সব কিছু হলো সংস্কারের জন্য আমরা ব্যয় করব। 16ই মে আপনি রাজশাহী গিয়েছিলেন, সেখানে বিভিন্ন পত্রিকা বিভিন্ন শিরোনাম করেছে। আপনি বলছেন সংস্কার বাস্তবায়ন, যে সংস্কারের কথা বলছেন, সংস্কার বাস্তবায়ন না করলে গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারি না, নাম্বার 1। আবার বলছেন যে সরকারকে লাল কার্ডের প্রেক্ষাপট আছে। তো আপনাদের কাছে কি নিশ্চয়তার প্রয়োজন আছে তারেক রহমানের, সেই জায়গা থেকে যদি শুরু করেন, তার গদি রক্ষার? 70% মানুষ ভোট দিয়েছিল যে সংস্কার বাস্তবায়ন করার জন্য। এই ইলেকশনটা একটা প্যাকেজ ছিল। এটাতে আমাদের কথা হয়েছিল যে রিফর্মের জন্য আমাদের ইলেকশন, অর্থাৎ গণভোটে হ্যাঁ এবং না, সাথে সাথে এটা কিন্তু অনেক দিন পরে এই ধরনের বাংলাদেশে ইলেকশন হয়েছে, এবং এই ধরনের ইলেকশন বাংলাদেশের রিয়ার, অর্থাৎ এটাতে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এবং মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশের নতুন একটা চিত্র তারা দেখবে, এবং মানুষের সন্তানগুলো যে আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই স্মৃতি এখনও মানুষের মাঝ থেকে যায়নি। এই যে আমাদের একজন সহযোদ্ধা, আমি যখন এখানে কথা বলছি, তার জানাজার নামাজ হলো শহীদ মিনারে হচ্ছে, কারিনা আপুর, আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং তাকে নিয়ে আওয়ামী লীগের হায়নারা অনেক নোংরা কথা বলেছে। তো ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে। তো সরকারও সেই ক্ষেত্রে যদি একই পথে হাঁটে, এবং জনগণ যে তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সেটা যদি বাস্তবায়ন না করে, তো জনগণ তো তাদেরকে আবার ফেলে দিত সক্ষমতা রাখে, অর্থাৎ জনগণের হাতেই তো সব কিছু ক্ষমতা। তো জনগণের সাথে যদি কেউ গাদ্দারি করে, মুনাফিকি করে, জনগণ তো তাকে রাখবে না। তো যদি সরকার এই পথ মানি, অর্থাৎ সংস্কার বাস্তবায়ন করা ছাড়া অন্য পথে হাঁটে, তখন 4টা চেয়ারে 4টা থাকে, তো পায়া একটা একটা করে নড়চড় শুরু হবে, কখনো এদিকে হেলবে, কখনো ওইদিকে হেলবে, একটা পর্যায়ে ভেঙে পড়ে যাবে। কোন দিকে হাঁটছে সরকার, কি মনে হয় এখন? সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, যেহেতু এবার আমরাও মনে করি এই সরকারের মধ্যে যারা আছে
বিএনপি তারা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে এসেছে এবং আমরা ভোট ব্যাংকে দেখেছিলাম অধিকাংশ হিন্দু যে ভোটটা তাদের পক্ষে গিয়েছে এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা তাদের সাথে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি ওইখানে পালাতে পারে তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতেই তাদের জীবন যাবে। আচ্ছা, তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদি পালাতে চায়, পালাবার কয়টা জায়গা আছে আপনি যদি আদর্শিক ভিত্তিক বলেন? হ্যাঁ, পালানোর জায়গাটা একটা আছে ইন্ডিয়া, আরেকটা হলো আগে ছিল লন্ডন। তো লন্ডন মনে হয় এবার পারবে না, আর এবার মনে হয় এটা আসলে যে যেদিকে সেট করে। তো জিয়াউর রহমানের পালাবার জায়গা ছিল হলো কবর। তো কেউ যদি বাংলাদেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে, খালেদা জিয়াও তো চলে যেতে পারতো। উনি এখানে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, একটা পর্যায়ে এইখানের মাটিতে গিয়েছে। তো আমরা যারা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা মনে করি আমাদের পালাবার জায়গা একটাই, সেটা হলো বাংলার মাটির কবর। এবং সেটাতেই আমরা যাব, যত কিছুই না হোক আমরা সে প্রতিবাদটা জারি রাখবো এবং আমরা এটা অর্জন করে ছাড়বো। আর কেউ যদি মনে করে যে না, সে পালানোর জায়গা নতুন করে ইন্ডিয়া বানাবে বা অন্য কোথাও বানাবে, সেটা তার নির্ধারণ, সে নিজস্বভাবেই করবে। সেটা নিয়ে তো আমরা কোনো কিছু বলতে পারবো না। তবে আমরা মনে করি জিয়া লিগেসির কেউ ইন্ডিয়াতে এই ধরনের পদচিহ্ন রাখবে না। দিন শেষে মানুষের যে আকাঙ্ক্ষা সেটাতেই ফিরে আসবে, সে প্রত্যাশাও আমরা রাখি, প্রধানমন্ত্রীও সে পথে ফিরে আসবে। তো কেউ কেউ বলেন যে পাকিস্তানও পালাবার একটি জায়গা, এরকম কেউ আছে নাকি যারা পালাতে চায়? না, বিএনপির যারা নেতাকর্মী, তৃণমূলে যারা রয়েছে, তারা তো এখানে প্রচুর পরিমাণে হলো মানুষ রয়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমাদের 47-71 যে ইভেন্টটা আছে, আমরা এই কথা অথবা এই বার্তাগুলো কিন্তু দফা রফা করে ফেলেছি। এখন আমাদের হলো উন্নয়ন প্রয়োজন, পেটে ভাত প্রয়োজন, এদিকে হলো আমরা এগোচ্ছি এবং আমাদের হলো ইনস্টিটিউশনগুলো পরিবর্তন প্রয়োজন। তো অনেকে মনে করে কারো তো হলো ইন্ডিয়া, কারো ভারত, এগুলো আমরা অনেক আগে সমাধান করে ফেলেছি, আমরা রক্ত দিয়েছি এগুলোর জন্য। 24-এ আমরা যেটা শহীদ হয়েছিল মানুষ, সেটা হলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তন। অনেক মানুষ দুঃখে কষ্টে আছে, সে মানুষগুলো এসেছিল পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পথে সরকার হাঁটছে না। এবং সেখানে আমি বলেছিলাম লাল কার্ডের কথা। সরকার অনেকগুলো কার্ড দিচ্ছে, সেখানে প্রায় 17,000 কোটি টাকা হলো কার্ডে সরকার নিয়ে যাচ্ছে। যে বাজেটটা সরকার করছে সেটা হলো এডিপির যে বরাদ্দ, সেটা থেকে হলো সরকার এখানে ট্রান্সফার করছে। তো যারা ইকোনমিস্ট তারা তো বুঝবে, এডিপির থেকে যদি অন্য জায়গায় সরানো হয় তাহলে তো আমাদের অনেক জায়গায় উন্নয়ন জায়গাটা বাধাগ্রস্ত হবে। সাথে সাথে মোদী সরকার কিন্তু আধার কার্ড থেকে শুরু করে মমতা সরকারও কাজ করেছিল। তো পশ্চিমবঙ্গের সরকারের এই কার্ডগুলো কিন্তু পরিশেষে কাজে লাগায়নি। আমাদের সোশ্যাল সেফটি নেটসের অনেকগুলো এখনও প্রজেক্ট চলমান আছে, সেটা সরকার কম্বাইন করে কার্ডের মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে দুইটা প্রশ্ন তুলেছিলাম। একটা হলো এই কার্ডগুলো কি বিএনপির যারা দলীয় যেভাবে হলো ব্যাংকে হলো একজন কি যেন ঋণ খেলাপিকে নিয়োগ দিয়েছে, তারপরে হলো ভার্সিটিতে হলো লাগারা লাগা ধান লাগা বিসিরে নিয়োগ দিয়েছে, এই ধরনের মানুষদের কাছে কার্ড যাবে নাকি আসলে প্রান্তিক লেভেলের যারা আসলে অসহায় তাদের কাছে যাবে, সে প্রশ্নটা করেছিলাম। সরকারের যদি বরাদ্দ সরকার যদি কার্ডের মাধ্যমে দিতে পারে সেটা তো ভালো। তো আমি বলেছিল সরকার যদি কার্ডে মানুষের কাছে টাকা না যায়, শুধু মানুষের বিএনপির লোকদের কাছে যায় বা দলীয় লোকদের কাছে যায়, গুন্ডা বাটপাটদের কাছে যায়, চাঁদাবাজদের কাছে যায়, তখন তো মানুষ এখানে হলো লাল কার্ডে হলো ঘর থেকে নিয়ে এসে তাদেরকে লাল কার্ড দেখাবে। লাল কার্ড তৈরিতে ধরেন সরকারের কার্ডে তো আপনি বলছেন এডিপি থেকে টাকা যাবে বিভিন্ন জায়গায়, আপনি বলছেন যে ভারতে আধার কার্ড টার্ড ছিল, ওগুলা আসলে খুব সাকসেসফুল প্রজেক্ট হয়নি। জায়গা তো আপনাদের লাল কার্ডে কারা বিনিয়োগ করবে? লাল কার্ডে মানুষের রক্ত বিনিয়োগ হয়, সাধারণত রেড মানে লাল, সেটাতে দেখেছেন অসংখ্য মানুষ 24-এ রক্ত দিয়েছিল। এবং এই রেড কার্ডের মধ্যে বিএনপির অনেক লোকজনও রক্ত দিবে, কারণ তারা তারেক জিয়ার এই পছন্দ করে না। অর্থাৎ উনি তো চালাচ্ছে হাওয়া ভবনের সিন্ডিকেট নিয়ে। মন্ত্রিসভা যারা গিয়েছে সবাইকে হাওয়া ভবনের সিন্ডিকেটের মধ্যে আছে নাই তো। এবং যারা লন্ডন থেকে এসেছে ধরেন কয়েকজন ব্যক্তিকে উনি নিয়ে সব কিছু চলে। অনেক মন্ত্রী থেকেও আমরা খোঁজ পাই যে ওনাদের ফাইল আটকিয়ে দিচ্ছে, প্রতিমন্ত্রীদের তো কোনো খোঁজে নাই। যখন মানুষ সিন্ডিকেটের মধ্যে যায় ওনার লোকরা কিন্তু ওনার উপরে বিরক্ত হচ্ছে। শেখ হাসিনা এভাবে চালিয়েছিল, যে শেখ ফ্যামিলির কোথাও নিক্সন, ওই যে আপনার বাগেরহাটে একজনকে দাঁড় করিয়ে দেওয়া, অর্থাৎ ফ্যামিলির মধ্যে আপনার চান্দা দিতে হবে দুই জায়গায়, একটা হলো হাসিনা অফিস আর একটা হলো রেহানা অফিস দিতে হবে। এখনও ওই ব্যবস্থাটায় জারি আছে, একটা অফিসে যাচ্ছে এবং কয়েকটা মানুষ হলে এগুলো পাচ্ছে। সরকারের ভিতর যারা তারাই তো বেশি ফুসে উঠবে, কারণ এই মানুষগুলো গুলিতে বিদ্ধ হয়েছিল, এই মানুষগুলো জেল খেটেছিল। বিএনপির অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করে, জেল খাটলাম আমি, মামলা খাইলাম আমি, আর বিদেশ থেকে কিছু লোক আইসা হলো সব কিছুর হলো ক্রিম ভোগ করতেছে। তো ওনারা কে বসে বসে আঙ্গুল চুষবে নাকি ওনারাও রেড কার্ড দেখাবে? আচ্ছা, তো বলছিলেন আপনি তো এই যে অবজারভেশন আপনার এখন সিন্ডিকেট, আবার সেটা অবজারভেশনের অথেন্টিসিটি কোথায়? মানে আপনি কি ভিত্তিতে বলতে চান এটা? অথেন্টিসিটি হলো যখন সরকার বলতেছে হলো তেল আছে
এবং সরকার তেল হলো পাম্পে পাঠিয়ে দিচ্ছে। আমরা যারা জনগণ তারা হলো পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। তাহলে মাঝখানে তেলটা কোথায় যাচ্ছে? তেল হলো আপনার পার লিটার মাঝখানে গিয়েছে 300-400 টাকা হলো গিয়েছে, অর্থাৎ মাঝখানে যারা আছে সিন্ডিকেটরা তারা তেলটা বাহির করে নিয়ে গিয়েছে। পরে যখন একটা সংসদীয় কমিটি গঠন হয়েছিল এটা কিছুটা রিজলভ হয়েছে, কিন্তু বিরোধী দলও বলছে, অর্থাৎ জামায়াতের আমিরও বলছে যে আমাদের সংসদীয় কমিটিতে আমরা ঢোকার পরে সলভ হয়েছে। আমি এই বক্তব্যে সমর্থন করি না, কারণ ভারত উত্তাল হয়েছে 2 টাকা হলো বাড়ানোর কারণে। আমাদের একসাথে হলো কয় টাকা বেড়েছে? 30-40 টাকা হলো বেড়েছে। বাংলাদেশের মানুষ আসলে খুব অসহায়, তাদের মুখ খুলে কথা বলারও জায়গা নেই আসলে। অর্থাৎ আপনার ট্রান্সপোর্টেশন থ্রু থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ইফেক্ট পড়েছে। তো এটা কোনো সভ্য দেশে একসাথে এত টাকা তেলের দাম বাড়ানো এটা আসলে হইতে পারে না। এটা বাংলাদেশে হয়েছে। 2 নম্বর জিনিস হলো যে আপনার এই কারণ বাজার অফিসের নিচে আপনি একটু ঘুরে দেখবেন, সেই সিন্ডিকেটগুলো বন্ধ হয় নাই এখনও। আমি কয়েকদিন আগে এই যে রাজশাহী থেকে আসতেছিলাম, বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছি, এখনও তো বিভিন্ন জায়গায় টোল আমরা দিচ্ছি। মানুষ তো প্রতিনিয়ত এটা আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই চাঁদাগুলো তো, তারপরে গুলিস্তানের ব্যবসায়ীরা আমাকে ফোন দিচ্ছে, এই যে মোতালে প্লাজায় ডিরেক্টলি সেখানে ইন্টারভেন করে। থেকে ফোন আসে না? মতিঝিলে তো হলো ওই সেখানে ডিরেক্টলি তারা সব কিছুই দখল দিয়েছে। মতিঝিল থেকেও ফোন আসে, সব জায়গা থেকে ফোন আসে। আমি কয়েকটা জায়গা বললাম। এখন এই চান্দা তো শুধু হলো এরকম ছোট ব্যবসায়ী না, বড় ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী বলে ভাই রাতের বেলা যদি গুলশান অফিস থেকে ফোন আসে ওই দিনটা হলো মাটি হয়ে যায়। তো অনেক বড় বড় ব্যবসায়ী এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে, তারা তো আমাদের কাছে বলে। তারপরে আমি একটা ওয়েবসাইট খুলেছিলাম চান্দাবাজ, সেখানে 13,000 রিপোর্ট পড়েছে, যেখানে মানুষ দুঃখ কষ্টের কথাগুলো বলে। অনেক মানুষ আমাদেরকে নক দিয়ে বলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমার ঘর দখল করছে। যে ইলেকশনের আগে হিন্দুদের ঘরে ঘরে গিয়ে হলো ধমক দেওয়া হয়েছে। 5th গণ অভ্যুত্থানের পরে হিন্দুদের উপরে কিন্তু এই বিএনপি অনেক হামলা চালিয়েছিল, বলতেছে এটা হলো ট্রেইলার, এবার যদি ভোট না দাও সামনে বড় ট্রেইলার দেখবে। আগে এটা আওয়ামী লীগ করতো, এবার হলো বিএনপি। তাহলে শাহ আলী মাজারে কারা হামলা চালালো? অলরেডি তো অ্যারেস্ট হয়েছে। শাহ আলী এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানেই তো দ্বিচারিতা, এখানে কিন্তু মব হয়েছে এবং এখানে জামাতার হলো 3 জন জড়িত হয়েছে। আরমান হলো বক্তব্য দিয়েছে যে আমি এটার সাথে জড়িত ছিলাম না, কিন্তু এখানে মূল জায়গাটা হলো টাকার খেলা। শাহ আলী মাজারের হলো মার্কেট আছে, এখানে ধর্মীয় যে ফ্রেমিং আসে ফ্রেমিংটা কিন্তু এটা না। এখানে বিএনপিও টাকা চায়, জামাতও টাকা চায়। এখন আমার কথা হলো ওনারা ভাগ বটোয়ারা করলে যদি 3 জনের কমিটি হয় যে ঠিক আছে বিএনপির প্রেসিডেন্ট, সরকার দলীয় আছে, বিরোধী দলের সেক্রেটারি দিলেই তো শাহ আলী মাজারে সবকিছু সলভ হয়ে যায়। এখানে টাকার খেলা। সারোয়ার তুষার গিয়ে তো তোপের মুখে পড়েছে, আপনি দেখেছেন সেটা? হ্যাঁ, পড়বেই তো। কেন পড়লো? তারা কিন্তু বললো, আমি ভিডিওটা দেখাতে পারছি না, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে এনসিপিকেও দায়ী করেছে এই হামলার জন্য তারা। আমরা শুধু এনসিপি আজকে না, গণ অভ্যুত্থানের পর থেকে যেখানে যা কিছু হয় সেখানে এনসিপিকে একটু দায় দিয়ে দিতে হবে। কারণ হলো মনে করো যে এনসিপি হলো ফিউচার শক্তি বা নতুনভাবে দাঁড়াচ্ছে, সেই জায়গায় যদি তারা কোথাও একটু ফ্রেমিং করে দিতে পারে তাহলে বাচ্চাগুলোর একটু দমায় রাখতে পারবে। সো কল তারা যেটা বিএনপি থেকে এটা বলে থাকে যে শিশু পার্টি তারা বলে থাকে। তো ওনাদের শিশুগুলো ওনাদের একটু ঘরে শুনে দেখার দরকার। ওনাদের বাপের চেয়ে হলো শিশুগুলো একটু বেশি চালাক। অনেক বিএনপি নেতা গেলে বাবা এদিকে আসলে একটু ফেসবুকে ঢুকতে পারতেছেন, একটু চালায় দাও, কোন দিকে কি চলতেছে একটু দেখে তো। পোলা বলে বাবা অর্থনীতি তো অবস্থা খারাপ, বাপে বলে তাই নাকি। এই হলো বর্তমান পরিস্থিতি। একটু চালাক, এটাকে কি ফাদার অ্যাডভান্স বলবো না অন্য কিছু বলবো? এটা হলো যুগের সাথে অনেকে তাল মিলিয়ে চলতে হয়। ওনারা হলো ওল্ড গার্ডস বলে এগুলাকে, অর্থাৎ ওই মানুষের হলো দুর্নীতি চাঁদাবাজি টাকা আসে, তো ওনাদের হলো খাপ খায়ে জনগণের সাথে যে রাজনীতি ওনারা তো এটা করে না, ফলে তো নিজেদের কোনো পরিবর্তনও করতে হয় না। কিন্তু অনেক সন্তান রয়েছে রাজনীতিবিদদের, যেমন সালাউদ্দিন ভাই সন্তান রয়েছে এডুকেটেড, তারপরে খুসরু ভাইয়ের ছেলে রয়েছে ব্যবসা করে ইসরাফিল ভাই এডুকেটেড, এরকম হলে মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে রয়েছে এডুকেটেড, মিয়া রফিকুল ইসলামের ছেলে রয়েছে রাত ভাই। ওনারা কিন্তু এডুকেটেড, ওনারাই অবস্থাগুলা জানে বুঝে, হয়তো দেখে যে কিরে ভাই আমার বাপ এগুলা করেন, কি করবে ওরা, অসহায় অবস্থায় আছে আমাদের জেনারেশন। একটু ফিরে আসি, দুটো জিনিস আমি একটু বিস্তারিত জানতে চাই। প্রথমত আপনি বলছিলেন যে আপনি যে চাঁদাবাজ যে ওয়েবসাইটটি খুলছিলেন 13,000 আপনার ওখানে অভিযোগ এসছে বা যে রিপোর্ট এসছে, সেটার উত্তর আমি একটু পরে জানবো। তার আগে এবং সেগুলা কি করেছেন, আপনি কি করবেন সেগুলো দিয়ে। সেকেন্ড হচ্ছে ফোন আপনার কাছে কেন আসবে চাঁদার শিকার লোকজন? এটা তো সরকারের কাছে যাবে, পুলিশের কাছে যাবে, তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসে? আপনি কি ফাটাকেষ্ট? আচ্ছা, প্রশাসনে হলো এখানে আমি প্রশ্ন করছি, আপনি কি ফাটাকেষ্ট? না, আমি ফাটাকেষ্ট না, আমি জনকেষ্ট বলতে পারেন। তো প্রবলেম হলো ধরেন আমাকে তো 50,000 মানুষ ভোট দিয়েছে,
তো ওইখানে মানুষগুলা তার যে প্রবলেমগুলোতে পড়ে সেখানে মানুষগুলো কিন্তু আমার কাছে আসার চেষ্টা করে এবং আমাদের প্রশাসনও এই ক্ষেত্রে জড়িত আছে। এখন দেখেন সীমান্তে বলে যে হত্যা হয়, তাহলে মাদকের এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালাউ করতেছে, নাহলে মাদকটা ঢুকে কিভাবে? উনি যদি হলো পুরো সীমান্ত জায়গায় ক্লিন করে তাহলে তো মাদক ঢুকে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তাকে খতিয়ান দেখার জন্য, তো খতিয়ান দেখায় ও মানুষের যা টাকা দিয়া হলো তার জীবনটা আছে, তার কি জীবন হারাবে? এগুলো আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে সবাই তো জড়িত। আমরা তো রিফর্ম চেয়েছিলাম যে পুলিশের পরিবর্তন হোক, সেটা যেহেতু হয় নাই, আগের সিস্টেমগুলো চালু আছে, মানুষ তো থানায় যেতে এখনো ভয় পায়। আপনার এখন একটা প্রবলেম হোক, আপনি থানায় যাবেন না, আপনি নিশ্চয় অন্য কাউরে ফোন দিবেন, কারণ থানায় গেলে আপনি আরেকটা প্রবলেমে পড়বেন। যে ঝামেলা আছেন দ্রুত এটা থেকে উদ্ধার হইতে পারলে হলে বাঁচেন। আর ওই যে অভিযোগ 13,000 এগুলো কি প্রকাশ করবেন? এগুলো তো একটা আমল এগুলো না? হলো যাতে কোনো ভুল কোনো কিছু না যায় সেজন্য হলো আমরা এগুলাকে রিচেক করতেছি, যাতে হলো যেগুলো প্রুভেন বা কাছাকাছি মনে হচ্ছে যে না এগুলা সত্য, সেগুলো আমরা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছে তার কাছে একদিন গিয়ে হ্যান্ড ওভার করবো, দেখি উনি বিচার করে কিনা।